আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে ইনসা ঈশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ১৩। নীলুফার খাতুন যেন মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। কি প্রতিক্রিয়া দেখাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। বহু বছর পর কোনো সন্তান যখন মায়ের কাছে ফিরে আসে তখন একজন মায়ের আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা। কিন্তু নীলুফার মনে সেই আনন্দের লেশমাত্র নেই, বরং বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা আর ভয় ঘনীভূত হয়ে উঠছে। এই কয়েকদিনে যা কিছু ঘটেছে, রাফি দেশে ফিরে সব জানতে পারলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা ভাবতেই তিনি শঙ্কিত। মনের ওপাশ থেকে রাফির উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে এলো, মা, প্লিজ, তুমি আগে থেকে বাবাকে কিছু বলবে না। আমি দেশে এসে বাবাকে সারপ্রাইজ দিতে চাই। কথা শেষ করেই ফোন কেটে দিল রাফি। এদিকে এখন তার অনেক কাজ বাকি, সবকিছু গুছিয়ে নিতে হবে। ফোন নামিয়ে নীলুফা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই নাজমুল সাহেব বেডরুমে ঢুকে স্ত্রীকে অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন দেখে প্রশ্ন করলেন, হয়েছে নীলু? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? নীলুফা গভীর শ্বাস নিয়ে বললেন, রাফির বাবা, রাফি দেশে আসছে। সাহেবের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এত এ তো খুব ভালো খবর, ছেলে দেশে আসছে, আর তুমি এখন এমন মুখ করে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো বড় বিপদ হয়েছে। নীলুফা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তুমি জানো না আমি কেন চিন্তায় আছি? সবকিছু তো ঠিকঠাকই চলছিল, আর মাত্র 5 মাস পরে দেশে আসলেই তো হতো। এখনই আসার কি দরকার ছিল? নাজমুল সাহেব গম্ভীর হয়ে বললেন, নীলু, তুমি এখন যতটুকু ভয় পাচ্ছ তার একাংশও যদি তোমার ছেলের অনুভূতির মূল্য দিতে, তাহলে আজ এই পরিস্থিতি এত দূর গড়াতো না। নীলুফা তীক্ষ্ণ স্বরে বললেন, তার মানে তুমি বলতে চাও তোমার বোনের মেয়ের সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দিতাম? নীলু, মাথা ঠান্ডা করে কথা বলো। সুজনার বিয়ে হয়ে গেছে এবং খুব ভালো একটি পরিবারে হয়েছে। আমি এইমাত্র অনুষ্ঠান থেকে ফিরলাম। এখন এইসব অর্থহীন কথা শুনতে ভালো লাগছে না। আর রাফি যদি আমাকে কিছু জিজ্ঞেস করে, আমি তাহলে সত্যিটাই বলবো। ঠিক তখনই নাজমুল সাহেবের ফোনে একটি মেসেজ এলো। তিনি ফোন বের করতেই নীলুফা তড়িঘড়ি করে বলে উঠলেন, খবরদার, তুমি যদি এখনই রাফিকে কিছু বলো তো খবর আছে। ও নিজেই আমাকে বলেছে, বাবাকে কিছু বলো না, ও দেশে এসে সারপ্রাইজ দিতে চায় তোমাকে। নাজমুল সাহেব হালকা হাসলেন, আমার এত শখ নেই তোমার ছেলেকে ফোন করে এইসব বলার। তবে একটা কথা ঠিক, দেশে এসে সে নিজেই বড় একটা সারপ্রাইজ পাবে, তার মা তার জন্য কি কি করে রেখেছে সেটা দেখে। নীলুফা এবার ক্রোধে ফেটে পড়লেন, আমার মেজাজ খারাপ করো না। আমার ছেলে সরল সোজা বলেই তোমার ওই বোনের মেয়ে সূচনাকে পছন্দ করেছিল। কিন্তু আমি বেঁচে থাকতে আমার ছেলের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত আসতে দেব না। ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, এটাই আমার জন্য স্বস্তির বিষয়। কোন দিক থেকে ও আমার ছেলের যোগ্য ছিল? কোনো দিক থেকেই ও আমার ছেলের যোগ্য ছিল না। এই পরিবারের বড় হওয়ারও যোগ্য ছিল না। নাজমুল সাহেবের মুখ কঠিন হয়ে উঠল। নিজের ছোট বোনের একমাত্র মেয়েকে নিয়ে এমন অপমানজনক কথা তিনি আর সহ্য করতে পারলেন না। তুমি হয়তো ইচ্ছে করে একটা বিষয় ভুলে যাচ্ছ। সূচনা কোনোদিন রাফিকে পছন্দ করেনি, বরং রাফি সূচনাকে পছন্দ করত। তাহলে এখানে সূচনার অপরাধটা কোথায়? এত বছর পরও তোমার মনে ওর প্রতি এত এত ক্ষোভ কেন? এটা আজও আমি বুঝতে পারিনি। নীলুফা ক্রুদ্ধ কণ্ঠে বলল, অপরাধ কোথায় তুমি ভুলে গেছো? মাত্র 12 বছর বয়সে সে আমার ছেলেকে বলেছিল, আমি বড় হয়ে তোমাকেই বিয়ে করব। এতটুকু বয়সে এইসব কথা বলার কি দরকার ছিল? নাজমুল সাহেব হতাশ দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। আজ বুঝতে পারছি রাফি কেন এত ছোট ছোট বিষয় নিয়েও এত তারা তারা বাড়াবাড়ি করে। কারণ সে তোমার কাছ থেকে এইসব শিখেছে। একটা 12 বছরের বাচ্চা মেয়ে নিষ্পাপ মনে একটা কথা বলেছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, তখন রাফি তো ছোট ছিল না, সে কেন সেই কথাকে এত গুরুত্ব দিল? আর একটা কথা মনে রেখো,
তোমার এই আচরণ যদি আমার বোন কোনোদিন দেখতো তাহলে সে নিজেই কখনো তার মেয়েকে এই বাড়িতে বউ হিসেবে পাঠাতো না। সূচনা এখন নিজের সংসার আছে, নিজের জীবন আছে, আর সঙ্গে তার বিয়ে হয়েছে। যার সঙ্গে তার বিয়ে হয়েছে সে যথেষ্ট ভালো মানুষ। মেয়েটা তার জীবনে সুখে থাকুক, সেটাই চাই। কথাটা শেষ করেই নাজমুল সাহেব ধীরে ধীরে পায়ে কক্ষ ত্যাগ করলেন। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নীলুফা খাতুন গিয়ে ধপ করে বিছানার কিনারায় বসে পড়লেন। তার চোখ দুটো শূন্য এবং স্থির, মস্তিষ্কের ভেতর চলছিল হিসেব নিকেশের ঝড়। কিভাবে পরিস্থিতি সামলানো যায়, কিভাবে এমন একটা পথ বের করা যায় যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। নীলুফা খাতুন সম্পর্কে সূচনার মামি এবং নাজমুল সাহেব তার মামা, আর রাফি হলো সূচনার মামাতো ভাই। নীলুফা খাতুন জন্মেছিলেন একটি অত্যন্ত প্রভাবশালী ও সম্মানিত পরিবারে। তার বাবা ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। ছোটবেলা থেকেই সম্মান, মর্যাদা আর অভিজাত্য পরিবেশের মধ্যে বড় হওয়ায় তার স্বভাবের ভেতরও এক ধরনের সূক্ষ্ম অহংকার গড়ে উঠেছিল। অবশ্য নাজমুল সাহেবকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন, কারণ ভালোবাসার পাশাপাশি নাজমুল সাহেবের পরিবারও ছিল বংশমর্যাদা ও সামাজিক অবস্থানে সমান সম্মানিত। বিয়ের বহু বছর পর অসংখ্য অপেক্ষা আর কষ্টের শেষে তাদের ঘরে আসে একমাত্র সন্তান রাফি। সেই এক সন্তানকে ঘিরেই ছিল নীলুফা খাতুনের পুরো পৃথিবী। রাফি ছিল তার প্রাণ, তার অহংকার, তার সমস্ত স্বপ্নের কেন্দ্রবিন্দু। ছোটবেলায় থেকেই রাফি ছিল একটু অন্যরকম, শান্ত, নিরীহ আর গম্ভীর, চুপচাপ স্বভাবের। আর সমবয়সীদের সঙ্গে খুব একটা মিশতে পারত না। বন্ধু বান্ধবও ছিল হাতে গোনা। সেই সুযোগ পেলেই সে ছুটে যেত তার ফুপ্পির বাড়িতে, যেখানে হৃদয় আর সূচনার সঙ্গে সময় কাটাতো সেখানে হৃদয় আর সূচনার সঙ্গে সময় কাটাতো তবে তাদের দুজনের মধ্যে সূচনাকেই সবচেয়ে বেশি পছন্দ করত রাফি। আসলে রাফি আর সূচনা ছিল একেবারে দুই মেরুর মানুষ। রাফি যেখানে নরম, শান্ত আর সংযত, সেখানে সূচনা ছিল ঝড়ের মতো চঞ্চল, প্রাণবন্ত আর দুষ্টমিতে ভরা। তার হাসি, ছোটাছুটি, তার অগোছালো স্বভাবের পুরো বাড়িটাকে সবসময় মাতিয়ে রাখতো। কিন্তু নীলুফা খাতুন কখনোই এই মেলামেশাকে ভালো চোখে দেখতেন না। নিজের ছেলের সঙ্গে সূচনার অতিরিক্ত ঘনিষ্ঠতা তার পছন্দ ছিল না। তিনি প্রথম দিকে বিষয়টাকে গুরুত্ব দেননি, কিন্তু সবকিছু বদলে যায় একদিনে। তখন সূচনার বয়স মাত্র 12 বছর। শিশুসুলভ দুষ্টুমিতে ভরা এক বিকেলে সে হেসে হেসে রাফিকে বলেছিল, তুমি আমাকে এত চকলেট কিনে দাও, আমি তো তোমাকেই বিয়ে করব। কথাটা ছিল নিছক মজা, কিন্তু সরল মনা রাফি সেটাকে মজা হিসেবে নিতে পারেনি। সে সত্যি সত্যি বিশ্বাস করে ফেলেছিল কথাটা। বাড়ি ফিরে সুজা মায়ের কাছে গিয়ে জেদ ধরে বসেছিল, বড় হয়ে সূচনাকে বিয়ে করবে। সেদিন থেকে নীলুফা খাতুনের মনে এক অদৃশ্য ভয় বাসা বাঁধে। তিনি কোনোভাবেই সূচনাকে নিজের ছেলের ভবিষ্যৎ স্ত্রী হিসেবে কল্পনা করতে পারতেন না। তাই সুযোগ বুঝেই তিনি রাফিকে উচ্চশিক্ষার জন্য কানাডায় পাঠিয়ে দেন। পড়াশোনা শেষ হওয়ার পরও নানা অজুহাতে ছেলেকে দেশে ফিরতে দেননি কখনো। কখনো বলতেন আরো অভিজ্ঞতা দরকার, আবার কখনো বলতেন ক্যারিয়ার গুছিয়ে নিতে হবে। আর রাফি, সে তো বরাবরই মায়ের বাধ্য সন্তান। মায়ের প্রতিটি কথাই সে সত্যি বলে মেনে নিয়েছিল। অন্যদিকে নীলুফা খাতুন যখন তার ভবিষ্যতের সঙ্গে কথা বলছেন, ঘুরে ফিরে একটাই প্রসঙ্গ তুললেন, সূচনার বিয়ে। যত দ্রুত সম্ভব মেয়েটার বিয়ে হয়ে যাক, এটাই যেন ছিল তার একমাত্র চাওয়া। অবশেষে সেই প্রতীক্ষার দিন এলো। একদিন খবর পাওয়া গেল সূচনার বিয়ে ঠিক হয়েছে। খবরটা শুনে নীলুফা খাতুনের মনে যে স্বস্তি আর আনন্দের ঢেউ উঠেছিল তা হয়তো সূচনা নিজেও অনুভব করেনি। তার কাছে মনে হয়েছিল বহুদিন এক দুশ্চিন্তার অবসান ঘটেছে। কারণ সত্যিটা হলো তিনি কোনোদিনই সূচনাকে পছন্দ করতেন না। একমাত্র কারণ ছিল সূচনা অতিরিক্ত চঞ্চল, অগোছালো আর প্রাণখোলা মেয়েটিকে তিনি নিজের ছেলের পাশে কল্পনাও করতে পারতেন না। নীলুফা খাতুন চেয়েছিল তার ছেলের বউ হবে এমন একজন, যে হবে রূপে গুণে, শিক্ষায়, আচার ব্যবহার সব দিক থেকে নিখুঁত, একেবারে তার মনের মতো। দৃশ্যপট যাচ্ছে প্রণয়ের বাড়ির দিকে।
বৌভাতের অনুষ্ঠান বেশ সুন্দরভাবেই সম্পূর্ণ হয়েছে। অতিথিদের কোলাহল, হাসি, আড্ডা আর শুভকামনায় ভরে উঠেছিল পুরো মির্জাবাড়ি। এখন নিয়ম অনুযায়ী সূচনা ও প্রণয় শিকদারের বাড়িতে যাওয়ার পালা। যদিও সেখানে কয়েকদিন থাকার কথা ছিল, কিন্তু প্রণয়ের হাতে ছুটি খুব বেশি নেই। তার উপর সূচনার সামনেই পরীক্ষা। সবকিছু বিবেচনা করে ঠিক হয়েছে তারা শুধু আজকের রাতটুকুই থাকবে। পরের দিন বিকেলের মধ্যে আবার ফিরে আসবে। অন্যদিকে বেচারি সূচনা প্রায় ভেঙে পড়ার অবস্থায় আছে। ভারী লেহেঙ্গা, তার সঙ্গে আকাশছোঁয়া হিল, সব মিলিয়ে তার অবস্থা করুণ। অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে অতিথিদের সঙ্গে কথা বলতে বলতে তার পা দুটো যেন আর শরীরের অংশ বলেই মনে হচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে প্রণয় আর সূচনার পাশাপাশি বসেছিল, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে প্রণয়ের চোখ এড়ায়নি এই বিষয়টি। সূচনা বারবার নিচের দিকে তাকাচ্ছে, অস্বস্তিতে পা নাড়াচ্ছে, কখনো আবার ঠোঁট কামড়ে বসে থাকছে। প্রথমে কিছু না বললেও ধীরে ধীরে প্রণয় সমস্যাটা বুঝতে পারল। নিঃশব্দে ফোন বের করে কাউকে একটা ছোট মেসেজ পাঠিয়ে দিল সে। কিছুক্ষণ পর সূচনার দিকে একটু ঝুঁকে এসে খুব নিচু স্বরে বলল, সূচনা, আমার সঙ্গে একটু সাইডে চলো। সূচনা মনে মনে ভীষণ বিরক্ত হলো। এই মুহূর্তে তার ইচ্ছে করছে শুধু কোথাও বসে পা দুটো ছড়িয়ে দিতে। সেখানে আবার সাইডে গিয়ে কি করবে? মুখটা গুমরা করে বসে থাকতেই প্রণয় শান্ত স্বরে বলল, তুমি কি যাবে, না আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে না আমাকে কোলে করে নিয়ে যেতে হবে? কথাটা শুনেই সূচনা চমকে চারপাশে তাকালো। এখনো বাড়িতে অনেক মানুষ, অতিথিদের আনাগোনা পুরোপুরি শেষ হয়নি। এ অবস্থায় যদি সত্যি সত্যি প্রণয় তাকে কোলে তুলে নেয়, তাহলে লজ্জায় সে মাটিতে মিশে যাবে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে দাঁড়াতে হলো তাকে। প্রণয় তার হাত ধরে বাড়ির ভেতরে একটি নিরিবিলি ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই সূচনা হাঁফ ছেড়ে কাউচে বসে পড়ল। প্রণয় এবার ঘরের কোণায় তাকিয়ে দেখলো সেই জিনিসগুলো আনতে বলেছিল সেগুলো ঠিকঠাক রাখা আছে। এগিয়ে গিয়ে সেগুলো হাতে তুলে নিল। সূচনা তখন কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে নিজের পায়ে কারো হাতের স্পর্শ অনুভব করে সে চমকে উঠল। চোখ মেলে তাকাতেই দেখলো প্রণয় তার সামনে হাঁটু গেড়ে বসে আছে আর ধীরে ধীরে তার জুতোগুলো খুলে দিচ্ছে। সূচনা যেন আকাশ থেকে পড়লো। আপনি কি পাগল নাকি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? প্রণয় কোনো উত্তর দিল না। জুতোর দুটো খুলে নিয়ে সে সূচনার পায়ের দিকে তাকালো। ফর্সা নরম পা দুটো লাল হয়ে গেছে, কোথাও কোথাও জুতোর চাপে দাগও পড়ে গেছে। দৃশ্যটা দেখে প্রণয়ের ভ্রু কুঁচকে গেল। এতটা এতটা কষ্ট হচ্ছিল, অথচ মেয়েটা একটা কথাও বলেনি। বিরক্ত হলেও সেটা প্রকাশ করে না সে। সে ওয়েন্টমেন্ট নিয়ে আলতো করে লাগাতে বলল, এত উঁচু জুতো পরার কি দরকার ছিল? সত্যি বলতে আমি এর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। সূচনা এবার মুখ ফুলিয়ে বলল, আপনি নিজের হাইটটা দেখেছেন? আপনি কোথায় আর আমি কোথায়? এই জুতো পরে তবুও আপনার বুক পর্যন্ত আসতে পারছি। না হলে তো সবসময় আপনার বুকের থেকেও নিচে থাকি। তাই ভেবেছিলাম একটু সই লাগবে, যাতে আপনাকে কারোর সামনে লজ্জিত না হতে হয়। আমি এত কিছু ভাবলাম আর আপনি উল্টো আমাকেই বকছেন। ট্রিটমেন্ট লাগানো শেষ করে প্রণয় তার পাশে এসে বসলো। এরপর গম্ভীর গলায় বলল, তোমাকে শুধু বকা দেওয়া উচিত না। আমার এখন ইচ্ছে করছে তোমাকে একটা চড় দেই। সূচনা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। কি বললেন? বিয়ে হয়েছে মাত্র কয়দিন, আর এর মধ্যে আমাকে মারার প্ল্যান করছেন? কথাটা শেষ হতেই সে রাগ দেখিয়ে উঠে দাঁড়াতে গেল, কিন্তু যাওয়ার আগেই প্রণয় তার হাত ধরে হালকা টান দিল। পরের মুহূর্তেই সূচনা নিজেকে আবিষ্কার করলো প্রণয়ের কোলের উপর। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে সে কয়েক সেকেন্ড বুঝতেই পারল না কি হয়েছে। প্রণয় ধীরে ধীরে মুখটা তার দিকে এগিয়ে আনতেই সূচনা অজান্তেই চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। মুহূর্তখানেক পর কানের কাছে ভেসে এলো প্রণয়ের গভীর কণ্ঠস্বর, তুমি এমনটা ভাবলে কি করে যে আমি তোমার জন্য লজ্জিত হব? কথাটা শুনে সূচনা ধীরে ধীরে চোখ খুলল। প্রণয় মুচকি হেসে তার নাকে আলতো একটা টোকা দিল। "তোমাকে আমার সঙ্গে এমনিতেই মানায়।
আমার সঙ্গে হাইট মেলানোর জন্য তোমাকে এতটা কষ্ট করতে হবে না। আমি চাই না তুমি নিজের অস্বস্তি লুকিয়ে শুধু অন্যের জন্য কিছু করো। সূচনা নিচু স্বরে বলল, কিন্তু মানুষ তো কথা বলতো, বলতো বউটা এত খাটো। ওই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, প্রথমত তুমি মোটেও খাটো নও, তুমি আমার ছোট লিলিপুট বউ। আর দ্বিতীয়ত, মানুষ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এটা নিয়েই ভাবি তুমি কেমন আছো, তুমি কেমন অনুভব করছো। সূচনা চুপচাপ প্রণয়ের প্রতিটি কথা শুনতে লাগলো। মনের ভেতর কোথাও যেন উষ্ণ উষ্ণ একটি অনুভূতি ছড়িয়ে পড়লো। তবে হঠাৎ করে তার মনে পড়লো তার অনেকক্ষণ ধরে ঘরের ভেতর আছে, বাইরে নিশ্চয়ই সবাই খুঁজোখুঁজি শুরু করেছে। তাই সে বলল, এবার বাইরে যাওয়া উচিত, আমার জুতোগুলো দিন, পরে নি। না, তুমি এখন ওই জুতো পরবে না। সূচনা মুখ বাঁকিয়ে বলল, তাহলে কি খালি পায়ে ড্যাং ড্যাং করে হাঁটবো? সবাই আমাকে দেখে হাসবে। প্রণয় ভ্রুকুচকে বলল, আমি কি বলেছি তুমি খালি পায়ে হাঁটবে? কি? কথাটা শেষ করার আগে প্রণয় পাশ থেকে একটি নরম আরামদায়ক সফট জুতো এনে তার পায়ে পরিয়ে দিল। পায়ের দিকে সূচনার মুখ পায়ের দিকে তাকাতেই সূচনার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাহ, এটা তো অনেক আরামদায়ক। কিন্তু পরক্ষণে সূচনা আবার মলিন হয়ে গেল। কিন্তু এটা তো আমার লেহেঙ্গার সঙ্গে একদমই যাচ্ছে না। সবাই ভাববে আমার কোনো ফ্যাশন সেন্স নেই। প্রণয় মুচকি হেসে বলল, তুমি একটু দাঁড়াও তো। সূচনা দাঁড়াতেই দেখা গেল ভারী লেহেঙ্গার ঘের পুরো পা ঢেকে রেখেছে। সে জুতো পরেছে সেটা একদমই বোঝা যাচ্ছে না। দৃশ্যটা দেখে প্রণয় বলল, দেখলে, তুমি শুধু শুধুই বেশি চিন্তা করো, বুঝতেই পারবেন না তুমি কি জুতো পরেছ। সূচনা নিজের লেহেঙ্গার দিকে তাকিয়ে খুশিতে বলে উঠল, আরে সত্যিই তো। তারপর হাসি মুখে প্রণয়ের দিকে তাকিয়ে বলল, বাহ, আমার হাজবেন্ড তো অনেক ইন্টেলিজেন্ট। যে কেন টেনশন করছিলাম। মোট প্রণয় হেসে মাথা নাড়ল। যাক, ম্যাডাম খুশি হয়েছে, এবার চলুন বাইরে যাওয়া যাক। এরপর দুজন পাশাপাশি দরজার দিকে এগিয়ে গেল। প্রণয় আর সূচনাকে নিয়ে একটু আগেই সূচনার বাড়ির লোকজন শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। অন্যদিকে সুমা বেগম বসে আছেন নিজের মেয়ের উপর চরম রাগ নিয়ে। বিয়ে বাড়ি থেকে ফিরেই সুপ্তি সরাসরি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। বারবার ডাকলেও কোনো সাড়া মেলেনি। শুধু ভেতর থেকে বেশি এসেছিল একটাই উত্তর, সে অসুস্থ, তাকে বিরক্ত না করতে। এখন সে ঘুমিয়ে আছে, এমনটাই ভেবেছেন সুমা বেগম। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বিছানার উপর শুয়ে থাকা সুপ্তির চোখ জোড়া ঘোলা। ঘুমের কোনো চিহ্নই নেই সেখানে, বরং নিঃশব্দে সে অভিনয় করে যাচ্ছে। চোখ বন্ধ করে পড়ে আছে, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই ভান কতক্ষণ টিকিয়ে রাখা যায়? তোর অস্থিরতা আর দমিয়ে রাখা অনুভূতি ধীরে ধীরে তাকে ভেঙে দিচ্ছে। শেষমেশ আর থাকতে পারল না সে, ধীরে ধীরে উঠে বসে পড়ল। ঠিক তখনই সুমা বেগম ঘরে ঢুকলেন। মেয়ে জেগে উঠতে দেখে তার চোখে মায়া আর বিরক্তি মিশে একসঙ্গে ফুটে উঠল। তিনি আলতো স্বরে বললেন, যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার আনছি। আজকে সারাদিন তুই কিছুই খাসনি তো। পড়াশোনার চিন্তায় নিজেকে এমনভাবে অসুস্থ বানিয়ে ফেলিস না। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যেতে লাগলেন। ঘরের দরজা বন্ধ হওয়ার আগেই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সুপ্তির কাপা কণ্ঠ, মা, আমার পক্ষে আর মির্জা বাড়িতে থাকা সম্ভব না। আমি আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আর আমিও আর গল্প বলতে পারছি না, আমার ঠান্ডায় পুরা নাক মুখ বন্ধ হয়ে আসছে। যাই হোক, পরবর্তী পর্ব পেতে আমার পেজটিকে ফলো দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাই।